শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আমাদের আজকের ক্লাস হবে বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটার উপর, সেটা হচ্ছে সন্ধি। বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ এবং মৌলিক যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে সন্ধি একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে এবং তোমার ভর্তি পরীক্ষার যে কোনো ধরনের ভর্তি পরীক্ষায় যদি তুমি মানবিক বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ কিংবা এই ধরনের কোনো বিষয়ে ভর্তি হতে চাও, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় সন্ধির অধ্যায়টি খুব খুব গুরুত্বপূর্ণ। সুতরাং শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি নাহিয়ান বিন খালেদ। প্রথমেই আমরা এই জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করি যে সন্ধি কথাটার মানে কি। সন্ধি কথাটার মানে হচ্ছে, সন্ধি এই কথাটার মানে হচ্ছে মিলন বা একত্রীকরণ। মিলন বা একত্রীকরণ। আজকের এই ক্লাসে তোমাদের পুরো দমে অংশগ্রহণ আমরা আশা করছি, আর এই কারণে আমরা চাই যে আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করছো তারা কমেন্ট করে আমাদেরকে জানাও তোমরা দেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের কাছে আজকে অংশগ্রহণ করছো। আমি জানতে চাই তোমাদের কলেজের নাম, তোমরা কলেজের নামটি কমেন্টে আমাদেরকে জানাও এবং অবশ্যই তোমার বন্ধুকে ট্যাগ করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটা হচ্ছে, এবং নিজের প্রোফাইলে শেয়ার করে মানুষের অংশগ্রহণ আরও বাড়াও, কারণ তোমরা তো জানোই শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। আজকের এই ক্লাসে আমরা যে সন্ধি নিয়ে আলোচনা করছি সেই অধ্যায়টির মূল অর্থটি হচ্ছে মিলন বা একত্রীকরণ। তোমরা কেউ কি আমাকে বলতে পারো যে বাংলা ব্যাকরণের আর কোন অধ্যায় রয়েছে যে অধ্যায়টি এই মিলন বা একত্রীকরণের কাজটি দেখায়? আমি কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমরা আমাদেরকে জানাও যে বাংলা ব্যাকরণের আর কোন অধ্যায়ে আমরা মিলন বা একত্রীকরণের এই ধারণাটি পাই। সবার আগে উত্তর দিয়েছে মাসুদ রানা, তোমাকে অনেক ধন্যবাদ। ঘুমকুমারীও উত্তর দিয়েছে। আরেকজন উত্তর দিয়েছে রাকিব আহমেদ, সে বলছে ধ্বনিতত্ত্ব। না, তোমার উত্তর সঠিক নয়, সমাস। এই উত্তরটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। রাহাত কিন্তু একটা চমৎকার প্রশ্ন করেছে, আজকে বাংলাদেশের খেলা চলছে, আমরা কি খেলা দেখছি কিনা? হ্যাঁ, আমরা কিন্তু খেলা দেখছি এবং তুমিও খেলা দেখতে পারো। তবে আমরা তোমাকে সাজেস্ট করব যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটা অন্তত তুমি নিজের হেডফোনের মাধ্যমে হলেও শুনতে থাকো। সামনে খেলার স্ক্রিনটি চালু রাখো, একটু পরপর স্কোর চেক করতে পারো, কিন্তু পুরো ক্লাসে তোমার রেসপন্স আমরা অনেক বেশি করে আশা করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সঠিক উত্তরটা ছিল সমাস। সমাসে আমরা মূলত একটা বাক্যের সাহায্য নিতাম, যেই বাক্যে কতগুলো শব্দ থাকতো, যেই শব্দগুলো একত্রিত হয়ে শব্দগুলো বাক্যের মাধ্যমে একত্রিত হতো, বাক্যের মাধ্যমে একত্রিত হতো, সেটি হতো সমাসে। আর সন্ধিতে আমরা কোনো বাক্য ব্যবহার করি না। সন্ধিতে বরং আমরা দুটো শব্দ একটা সমীকরণের মাধ্যমে সরাসরি যোগ করে তারপর পেয়ে যাই। এই দুটো শব্দ বা দুটো ধ্বনি একত্রীকরণের যে প্রক্রিয়া, তাকেই বলা হয়ে থাকে সন্ধি। উদাহরণস্বরূপ তোমরা সকলেই জানো, একটা উদাহরণ হতে পারে 100 যোগ 1 সমান সমান 100। এভাবে আমরা সন্ধির রূপটা পাই, যেখানে সমাসে একটা ব্যাস বাক্য বা বাক্যের সাহায্য নিতাম, সেখানে আমরা এখানে কোনো বাক্য ব্যবহার না করে দুটো শব্দ বা ধ্বনি একত্রিত হয়ে যোগ চিহ্নের মাধ্যমে একত্রিত হয়েছে এবং এর মাধ্যমে আমরা পেয়েছি শতেক নামে একটা শব্দ।
এভাবে যখন দুটো ধ্বনি বা শব্দ একত্রিত হয়ে একটা শব্দ গঠন করে তখন সেই প্রক্রিয়াটিকে বলা হয় সন্ধি। আমরা তোমাদের কাছ থেকে একটা সহজ উদাহরণের উত্তর চাইতে পারি। তোমরা কেউ কি আমাকে বলতে পারো এই শব্দটি কুড়িক, এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? কুড়িক এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। কমেন্টের মাধ্যমে আমাদেরকে উত্তর জানাতে পারো। আমরা আশা করছি তোমরা সবাই এটা পারবে। এটা খুব একটা কঠিন কিছু না। যারা ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করছো তারা এর সঠিক উত্তরটা খুব ভালোভাবে পারার কথা। আমি সঠিক বানানেরটা গ্রহণ করছি। মাফরুহা ইসলাম, মৃত্তিকা, নাফিজ রহমান রাকিব, সুবাতা সেলিম রিয়া, তারা সবার আগে উত্তর দিয়েছে। উত্তরটি হচ্ছে 20+1। 20+1 যখন আমরা এই দুটো শব্দ যুক্ত করছি তখন আমরা এই কুড়িক শব্দটা পাচ্ছি। সুতরাং সন্ধির প্রক্রিয়াটা কি সেটা তো আমরা সবাই জেনে গেলাম। এখন সন্ধির আসলে উদ্দেশ্যটা কি? আমরা কেন এরকম দুটো শব্দ একত্রীকরণ করার মাধ্যমে একটা নতুন অধ্যায় রচনা করে ফেললাম? সমাস একদিকে, আরেকদিকে সন্ধি, কেনই বা এটি ব্যবহার করা হচ্ছে? আমরা এখন দেখব সন্ধির উদ্দেশ্যটা কি। সন্ধির উদ্দেশ্য হচ্ছে শব্দের স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে, ধরা যাক তুমি একটা শব্দ নিয়েছো মিথ্যা যোগ উক। এটা কিন্তু আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাউকে গালি দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তোমরা কেউ কি আমাকে বলতে পারো যে মিথ্যা যোগ উক এই কথাটার সন্ধিকৃত রূপটা কি? এটা তোমরা সবাই পারো, আমরা জানি। তারপরও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও, তাহলে আমরা এই বিষয়টি স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা বলতে আসলে কি বোঝায় সেটি আমরা তোমাদের কাছে ব্যাখ্যা করতে পারবো। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছ। মাসুদ রানা, আজমিনা ইউসরা, রাকিব আহমেদ, আরেকজন বলছো মিথ্রুক। মিথ্রুক না, এটার উত্তর হচ্ছে মিথ্যুক। হ্যাঁ, অভ্রতে লিখতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হতেই পারে। আমরা সেটাকে মেনে নিয়েই আজকে আমাদের ক্লাসটা চালিয়ে যাব। মিথ্যা যোগ উক সমান সমান মিথ্যুক। এটি আমাদেরকে দেখাচ্ছে যে দুটো শব্দ তুমি আলাদা আলাদা করে যদি উচ্চারণ করতে, মিথ্যা উক, কাউকে গালি দিচ্ছ এবং গালি দিয়ে বললে তুই একটা মিথ্যা উক, হ্যাঁ, এইভাবে উচ্চারণ করতে যতটা সহজ লাগছে, মিথ্যুক বলতে কিন্তু তার থেকে অনেক বেশি সহজ লাগছে। সুতরাং বুঝতেই পারছো, স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা সৃষ্টির দায়িত্বটা নিয়েছে আমাদের আজকের এই অধ্যায়ের বিষয়টা, সেটা হচ্ছে সন্ধি। আরেকটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধির একটা বড় উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আমরা যখন কোনো একটা দুটো শব্দ, একটা দুটো শব্দ নেই এবং একটা দুটো শব্দ সরাসরি আমরা উচ্চারণ করতে পারছি না, অথবা শুনতে আলাদা আলাদা শুনতে সেগুলোকে ভালো লাগছে না, তখন সেগুলো একত্রীকরণের মাধ্যমে কখনো কখনো সেগুলো শুনতে ভালো শোনায়। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ হতে পারে, দুটো শব্দ আমরা এরকম নিলাম, রূপা যোগ আলী। তুমি যদি এই দুটো শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ করো, রূপা এবং আলী এইভাবে যদি বলো, তাহলে শব্দ দুটো শুনতে কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু যখন তুমি এর সন্ধিকৃত রূপটা ব্যবহার করো তখন কিন্তু অনেক সহজে এবং অনেক সুন্দর করে একটা শব্দ তুমি উচ্চারণ করতে পারো। কি সেই শব্দটা? রূপা যোগ আলী। এটা করলে কি হয়? হ্যাঁ, তোমরাই উত্তর দিচ্ছ যে এটার রূপটা হচ্ছে রূপালী। দেখেছো ধ্বনিগত মাধুর্য সম্পাদন কিভাবে সন্ধির উদ্দেশ্য হতে পারে? ধ্বনিগত মাধুর্য সম্পাদন মানেটাই হচ্ছে যে আমরা একটা ধ্বনি কত মধুর শোনা যায়, অর্থাৎ কত সুন্দর শোনা যায় আমাদের কাছে। মাসুদ রানা আমাদের কাছে প্রশ্ন করেছে, বিদ্যালয়ের
সন্ধি কি? তুমি নিজেই একটু চিন্তা করতে পারো সেটা, এটা খুব একটা কঠিন কিছু নয়। মাসুদ রানা, তোমাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটার উত্তর হচ্ছে বিদ্যা যোগ আলয়। যখন তুমি একটা বাসা বা আলয়ে, আলয় মানে হচ্ছে একটা বাড়ি, এবং সেই বাড়িতে যখন বিদ্যা চর্চা করছো তখনই তো সেটা বিদ্যালয়। সুতরাং বিদ্যা যোগ আলয় এই দুটো শব্দ একত্রিত হয়ে তৈরি করেছে বিদ্যালয়। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। এখন আমরা সন্ধির যে সহজ স্বাভাবিক রূপটা আমরা জানি এবং সহজ স্বাভাবিক প্রকারভেদ জানি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং গঠনগত দিক থেকে কিভাবে আমরা সন্ধিকে বিভিন্নভাবে বিভক্ত করতে পারি সেটি আমরা আলোচনা করব। তার আগে কপোতাক্ষ নদ, সে আমাদেরকে প্রশ্ন করেছে, কপোতাক্ষ নদ আমাদেরকে প্রশ্ন করেছে যে স্বাক্ষরের সন্ধি কি হবে। তোমাকে উত্তর দেওয়ার জন্য আবার ফিরে এলাম। স্বাক্ষর সমান সমান সু যোগ অক্ষর, এটি হচ্ছে স্বাক্ষর। এবং এটি কিভাবে হলো সেটি আমরা আমাদের ক্লাসের পরবর্তী অংশে আলোচনা করব। আমরা দেখিয়ে দিব কোন কোন নিয়মের মাধ্যমে আমরা এভাবে এক একটা সন্ধি পেতে পারি। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছো। আরেকজন যেমন আব্দুল্লাহ, সে আমাদেরকে প্রশ্ন করেছে অনুচ্ছেদের সন্ধি কি হবে। অনুচ্ছেদের সন্ধি হবে অনু যোগ ছেদ, অনুচ্ছেদ। তোমার মনে হয়তো এখন আবার প্রশ্ন জাগতে পারে যে এটা কিভাবে হলো। সুতরাং একের পর এক এই ধরনের প্রশ্ন না করে আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসে আমরা যখন যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়ের মধ্যে থেকে প্রশ্নটি করতে। তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে এবং তোমরা পুরো গঠনটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে। সন্ধির প্রকারভেদে চলে আসি। আমরা সন্ধির পুরো বিষয়টাকে বা পুরো অধ্যায়টাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। সন্ধির ধারণা তাহলে তিন প্রকার, সন্ধি তিন প্রকার, এবং সেই ক্ষেত্রে প্রথম প্রকার ভেদটা হচ্ছে স্বরসন্ধি, দ্বিতীয়টা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এবং সবশেষে আছে বিসর্গ সন্ধি। কখনো কখনো কোনো কোনো বৈয়াকরণ অর্থাৎ যারা ব্যাকরণবিদ তারা বিসর্গ সন্ধিটাকে একটা সন্ধি হিসেবে স্বীকার করেন না, তারা বলেন যে এটা ব্যঞ্জন সন্ধির মধ্যেই অন্তর্গত। তবে সাধারণভাবে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই তিনটি সন্ধিকেই আমাদের সন্ধির আলোচনায় নিয়ে আসি এবং সন্ধির প্রকারভেদের আলোচনায় নিয়ে আসি। সুতরাং আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে সন্ধির প্রকারভেদ কতটুকু এবং কতটুকু এর ব্যাপ্তি রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেই সন্ধিটা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি মানেটা কি? আমাকে কেউ কি বলতে পারো? তোমরা এখন পর্যন্ত অনেকেই তো সন্ধির চ্যাপ্টারটি পড়ে এসেছো। আমরা মূলত চতুর্থ শ্রেণী থেকে কিংবা তারও আগের থেকে সন্ধি এই ব্যাকরণের অধ্যায়টি আমাদের ব্যাকরণের বইয়ে পড়ে থাকি। এবং সেই ক্ষেত্রে আমাকে কেউ কি বলতে পারো যে স্বরসন্ধি মানে কি? তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি যে আজকের এই ক্লাসটি যে হচ্ছে সেটি তোমার বন্ধুদের জানিয়ে দাও কমেন্টে ট্যাগ করার মাধ্যমে। তোমার বন্ধুকে কমেন্টে যেমন ট্যাগ করতে পারো, তার পাশাপাশি আজকের এই ক্লাসের কথা তোমার প্রোফাইল থেকে শেয়ার করতে পারো, এবং একই সঙ্গে নিজেও প্রচুর পরিমাণে প্রশ্ন করতে পারো আজকে আমাদের এই ক্লাসে। আমরা চাই যে পুরো ক্লাসের সমান অংশগ্রহণ এবং সবাই আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করে যেন কিছু না কিছু শিখে যেতে পারে। এবং তাই আমরা চাই যে তোমার বন্ধুকে যদি তুমি ট্যাগ করো, তোমার বন্ধু হয়তো কোনো একটা ভালো প্রশ্ন নিয়ে আসতে পারে, যে প্রশ্ন হয়তো তোমার মনেও ছিল কিন্তু এই মুহূর্তে মাথায় আসছে না। সুতরাং সেই ক্ষেত্রে শেয়ারিং নলেজ এইটার কোনো বিকল্পই হতে পারে না। তোমরা এর মধ্যেই উত্তর দেওয়া শুরু করেছো যে স্বরধ্বনির স্বরসন্ধির মানেটা কি। অনেকে বলছো স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। সন্ধি মূলত আমরা ধ্বনির মিলন ঘটাই। সুতরাং
একটু বেশি সঠিকভাবে বলতে গেলে আমরা যদি একটা স্বরধ্বনির সঙ্গে আরেকটা স্বরধ্বনি মিলাই, তখনই আমরা যে সন্ধিটা পাবো সেটা হচ্ছে স্বরসন্ধি। সুতরাং মানেটা খুব পরিষ্কার, মানে হচ্ছে স্বরসন্ধির ক্ষেত্রে শুধুমাত্র দুটো স্বরধ্বনির মিলন ঘটবে, এবং সেই স্বরধ্বনির মিলনের মানেটা কি এখন তোমাদের সেই জিনিসটি বোঝাই দিই। সেটা হচ্ছে যে এমন হতে পারে যে আমরা বলেছিলাম ধরো একটা শব্দ আছে শাখা যোগ আরি, এটার উত্তর কি? আমাকে বলতে পারো যে শাখা যোগ আরি এইটার উত্তরটা কি হবে? শাখা যোগ আরি, শাখা যোগ আরি, এখানে একটা শব্দ আছে শাখা, আর একটা আছে আরি। হ্যাঁ, একজন উত্তর দিয়ে দিয়েছে, তোমার নাম হচ্ছে রুহিয়া আশরাফ তিয়ানা, তোমাকে ধন্যবাদ। শাখা যোগ আরি সমান সমান শাখারি। এভাবে আমরা একটা স্বরসন্ধি পেয়ে যেতে পারি, এবং এই ক্ষেত্রে মিলন ঘটেছে দুটো আ ধ্বনির। দুটো আ ধ্বনির মিলনের মাধ্যমে আমরা এখানে পেয়ে গেলাম স্বরসন্ধি। এটা কিভাবে হলো এটা তোমাদেরকে এখন বুঝিয়ে দিই। সেটি হচ্ছে যে আমাদের এই শব্দটির শেষে যে শাখা শব্দটি রয়েছে, সেই শাখা শব্দের শেষে রয়েছে একটা আ ধ্বনি, এবং এই শব্দ যে আরি, এই শব্দটির শুরুতে রয়েছে আ একটা শব্দ, এবং এইখানের আ এবং শুরুর শব্দের আ এবং দ্বিতীয় শব্দের আ, এই দুটো আ যুক্ত হয়ে একটা আ উৎপন্ন করেছে, সেটি হচ্ছে শাখারি। আমাদের একটা আ লোপ পেয়ে শুধুমাত্র একটা আ বেঁচে আছে, এবং এর মাধ্যমে আমরা যে শব্দটা পেয়ে গিয়েছি সেটিই হচ্ছে শাখারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা স্বরধ্বনির খুব পারফেক্ট একটা উদাহরণ পেয়ে গেলাম। এরকম আমরা সাধারণত স্বরধ্বনির ক্ষেত্রে যেই যেই নিয়ম পাই সেটি হচ্ছে প্রথমত দুটো সন্নিহিত স্বরের একটা লোপ হওয়া। আমরা শুরুতেই এই শাখারির উদাহরণটা যেরকম দেখিয়েছি, ঠিক এমনিভাবে আমাদের আরেকটা উদাহরণ হতে পারে শতেক। এটার উত্তর কি হবে? এটাকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি? শতেক এই শব্দটিকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি? তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। একটা ভালো ক্লাসরুমের মধ্যেই আমরা আছি। ক্লাসরুমে আমরা অনেক সময় এরকম হতো যে বাংলাদেশের খেলা যখন চলতো তখন ক্লাসের মধ্যেই আমরা কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করে বসতাম যে এখন বাংলাদেশের স্কোর কত। আমরা একই রকম এখানেও দেখতে পাচ্ছি যে একটা লাইভ ক্লাস চলছে, একজন আরেকজনকে প্রশ্ন করে বসছে, নিজেরাও ক্লাস করছে। মনে হয় আমরা এরকম ক্লাস চাই যেখানে তোমরা সরাসরি অংশগ্রহণ করো, এবং একই সঙ্গে যদি খেলার স্কোরটা তোমাদেরকে আকৃষ্ট করে একটু পরপর খেলার স্কোর জানো, তবে সারাক্ষণ আপাতত খেলায় মগ্ন না হয়ে এই একটা ঘন্টা এই সন্ধির পেছনে সময় দাও। আমরা এই সন্ধিটিতে শত যোগ এক পেলাম শতেক। এইখানে অ যোগ এ হয়েছে এ। তোমরা খেয়াল করতে পারছো যে এখানে অ একটা স্বরধ্বনি আছে, এরকম ভাবে একটা স্বরধ্বনি এখানে লোপ পাচ্ছে। অ একটা স্বরধ্বনি এখানে লোপ পেয়ে অ যোগ এ হয়ে গিয়েছে এ। এভাবে আমরা একটা
সন্নিহিত, যখন দুটো সন্নিহিত স্বর থাকে সেই দুটো সন্নিহিত স্বরের মধ্যে একটা লোপ পেতে দেখি, এবং একটা লোপ পাওয়ার মাধ্যমে আমরা দেখি যে সেখানে একটা মাত্র স্বরের প্রাধান্য পরিলক্ষিত হয়। এবং সেই ক্ষেত্রে সাধারণত পাশাপাশি দুটো স্বরের মনে রাখতে হবে, পাশাপাশি দুটো স্বরের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম অনুসরিত হয়, এবং সেটি তোমার পরীক্ষায় কিভাবে আসতে পারে। পরীক্ষায় আসতে পারে এই শাঁখারি শব্দটিতে কোন স্বরধ্বনিটি লোপ পেয়েছে। তোমাকে প্রশ্ন করা হবে শাঁখারি একটা শব্দ, সেই শাঁখারি শব্দটিতে কোন স্বরধ্বনিটি লোপ পেয়েছে। আমরা একবার আজকের ক্লাসে পড়েছি, তবু আমাকে উত্তরটি দাও, কোন স্বরধ্বনি লোপ পেয়েছে এই শাঁখারি শব্দটিতে। আমি একটু আগেই তোমাদের জন্য বলেছি যে এখানে শাঁখারি যে শব্দটা আমরা পেয়েছি, এখানে কোন স্বরধ্বনি লোপ পেয়েছে, তবু তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি কমেন্টের মাধ্যমে। আমাদেরকে জানাও যে এখানে কোন স্বরধ্বনি লোপ পেয়েছে। হ্যাঁ, রুহিয়া আশরিফিন তিয়ানা, তারপর আরিফ হোসেন, জারাফ হাসান, অনেকে আমাদেরকে বলছে যে এখানে আ স্বরধ্বনি লোপ পেয়েছে। এরকমভাবে আমরা একটা নিয়ম পাই যেখানে আমরা সাধারণত সন্ধির মধ্যে, স্বরসন্ধির মধ্যে একটা স্বরের লোপ দেখতে পাই। কখনো কখনো এরকম দেখা যেতে পারে দুটো স্বরের শেষেরটি সাধারণত লোপ পায়, এবং সেটি কিরকম সেটি তোমাদের কাছে দেখিয়ে দিই। তোমাদের কাছে দেখিয়ে দিই যে কখনো কখনো শেষের স্বরটি কিভাবে লোপ পায়। যা যোগ ইচ্ছা যোগ তাই সমান সমান যাচ্ছে তাই। এখানে আ যোগ ই, আ যোগ ই, এখানে এই জায়ের আ এবং ইচ্ছার ই, এই দুটো একত্রিত হয়ে গিয়েছে এ, এবং সেই ক্ষেত্রে কোনটার প্রাধান্য পরিলক্ষিত হয় এটি আমরা দেখতে পেতে পারি। আ যোগ ই এর মধ্যে আমরা এখানে ই লোপ পেতে দেখছি, এবং আটা পরিবর্তিত হয়ে গিয়েছে এ। সুতরাং আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা দুটো পাশাপাশি সন্নিহিত স্বর বা মিলিত স্বর থাকলে সেটির লোপ পাওয়ার মাধ্যমে একটা সন্ধি পেতে পারি। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধির কিছু রূপ নিয়ে। ব্যঞ্জন সন্ধির কিছু রূপ আছে যেগুলো কিছু বাংলা শব্দের নিয়ম অনুসরণ করে। বাংলা শব্দের নিয়মের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষায় বেশ কিছু সময় এটি আসতে দেখা গেছে, ছোট যোগ দা, এটি সমান সমান কি হবে? আমাকে কেউ কি বলতে পারো যে ছোট যোগ দা এটি সমান সমান কি হবে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। এক একজন উত্তর করা শুরু করেছো। হ্যাঁ, মোহনদাস প্রান্ত সে সবার আগে বলেছে। মোহনদাস প্রান্ত, তোমাকে ধন্যবাদ। উত্তরটি হচ্ছে ছোড়দা। এটি কিন্তু সরাসরি তোমার ভর্তি পরীক্ষায় এইভাবে আসবে না। ভর্তি পরীক্ষায় আসবে যে প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে তারপরে কি হয়। ধরা যাক এটি হচ্ছে আমার প্রথম শব্দের ধ্বনি এবং দ হচ্ছে আমার পরবর্তী শব্দের ধ্বনি। প্রথম শব্দের যে শেষ যে ধ্বনিটি, এই ধ্বনিটি হচ্ছে অঘোষ একটা ধ্বনি। তোমাদের কি মনে আছে আমরা যখন ধ্বনিতত্ত্ব পড়েছিলাম তখন আমরা ঘোষ এবং অঘোষ ধ্বনি বলতে বা ঘোষ এবং অঘোষ বর্ণ বলতে কি বোঝায় সেটি আমরা খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। আমাকে এটি বলো যে ট ঠ, এটিকে আমরা কোন ধরনের ধ্বনি বলে থাকি, ঘোষ নাকি অঘোষ? আবার ধরো গ
ঘ, এটিকে কোনটি বলে থাকি? আমাকে প্রথমে এটির উত্তর দাও। ট এবং ঠ এই দুটোকে সাধারণত আমরা কোন ধরনের ধ্বনি বলে থাকি? ট এবং ঠ এটিকে আমরা কোন ধরনের ধ্বনি বলে থাকি? আরিফ হোসেন, তোমাকে ধন্যবাদ। নাজিমুল হক রিমন, সাফায়েত হোসেন আশিক, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, তোমাদেরকে ধন্যবাদ। এখানে আমরা ট এবং ঠ অর্থাৎ কোনো বর্গীয় ধ্বনি বলতে ক থেকে ম পর্যন্ত প্রথম যে দুটো ধ্বনি রয়েছে, প্রত্যেক বর্গের প্রথম দুটো ধ্বনিকে আমরা সাধারণত বলে থাকি অঘোষ ধ্বনি, এবং পরবর্তী যে দুটো ধ্বনি সেই দুটোকে আমরা বলে থাকি ঘোষ ধ্বনি। এভাবে যখন অঘোষ এবং ঘোষ এই দুটো ধ্বনি মিলিত হয় তখন আমরা দেখতে পাই যে পূর্ববর্তী যেই অঘোষ ধ্বনি রয়েছে সেই অঘোষ ধ্বনিটিও ঘোষ ধ্বনিতে পরিণত হয়। এবং দেখো, তুমি যখন ডয় বিন্দু র বা ডয় শূন্য র উচ্চারণ করছো তখন কিন্তু ছোড় দা বলতে হবে, তুমি কিন্তু ছোট দা বলতে পারবে না, তোমাকে বলতে হবে ছোড় দা, অর্থাৎ তোমাকে তোমার গলার কম্পন একটু বাড়াতে হবে, এবং এই কারণে সেটি পরবর্তীতে ঘোষে পরিণত হয়ে যায় ছোড় দা। এরকমভাবে আমরা বাংলা ব্যঞ্জন সন্ধির কিছু নিয়ম ব্যবহার করে থাকি, যেগুলো ভর্তি পরীক্ষায় প্রায় সময়ই এসে থাকে। আমাদেরকে একজন প্রশ্ন করেছে, কে প্রশ্ন করেছে একটু দেখে নিই। মাসুদ রানা আমাদেরকে প্রশ্ন করেছে যে কাঁচা কলা এটির সন্ধি কি হবে? তোমাকে তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটি খুব সহজ এবং স্বাভাবিক একটা সন্ধি, যেখানে আমরা পাই কাঁচা যোগ কলা সমান সমান কাঁচকলা। আমরা এটি কোন নিয়মে করে থাকি? এটি হচ্ছে যখন আমরা একটা স্বরধ্বনি পেলাম, এই কাঁচা শব্দটির শেষে একটা স্বরধ্বনি আছে, আমাকে বলো এখানে কোন স্বরধ্বনিটি আছে? কাঁচা শব্দটা স্বরধ্বনি দিয়ে শেষ হয়েছে, এখানে কোন স্বরধ্বনি আছে? আমরা কমেন্ট সেকশনটাকে আপাতত একটা লাইভ স্কোর কার্ড বানিয়ে ফেলেছি, তবে তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই একটা উত্তর আশা করছি। আমাকে বলো যে এই কাঁচা শব্দটির শেষে কোন ধ্বনি রয়েছে? হ্যাঁ, তোমরা উত্তর দেওয়া শুরু করেছো। সর্দার মোহাম্মদ আলামিন, সাদ আফ্রিদি, সুলতানা কবির, তোমরা অনেকেই বলছো যে এখানে আ একটা স্বরধ্বনি রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক একটা ব্যঞ্জন ধ্বনি। এরকম ভাবে যখন একটা স্বরধ্বনির পর আরেকটা ব্যঞ্জন ধ্বনি যদি আসে তখন সাধারণত ব্যঞ্জন ধ্বনিটি আমরা বেঁচে থাকতে দেখি এবং স্বরধ্বনিটি লুপ্ত হতে দেখি। স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি যখন হলো, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি যখন হলো, তখন আমরা দেখতে পেলাম যে স্বরধ্বনিটি লোপ পেয়েছে। স্বরধ্বনি পুরোপুরি লোপ পেয়ে গিয়েছে, এবং সেখানে যখন আমরা কাঁচকলা পেলাম আমরা আয়ের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না, এবং এটি লোপ পেয়ে পরবর্তীর যে ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেটির প্রাধান্য দিয়েছে, এবং এর মাধ্যমে আমরা একটা ব্যঞ্জন সন্ধি হতে দেখেছি। এভাবেই আমরা বিভিন্ন ধরনের স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি পেয়ে থাকি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্বরধ্বনি সন্ধি এবং ব্যঞ্জন সন্ধির আরো কিছু রূপ, কিন্তু যেটি মূলত তৎসম শব্দ থেকে আগত। মনে রাখবে, তোমাদের মনে রাখার জন্য এবং ভর্তি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে আমরা দেখি, সেটি সম্পর্কে বলছি। সেটি হচ্ছে যে যখন আমরা বাংলা শব্দ বিবেচনা করছি তখনই কখনো কখনো বিসর্গ সন্ধিটিকে আমরা লোপ পেতে দেখি, অর্থাৎ বিসর্গ সন্ধির অস্তিত্ব নিয়ে অনেক বৈয়াকরণ বা ব্যাকরণবিদ সন্দেহ প্রকাশ করেছেন। বিসর্গ সন্ধি
বলে কিছু থাকে না। কিন্তু যখন ব্যাপারটা তৎসম শব্দের, তখন সব সময় স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আমরা পেয়ে থাকি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি আমরা পেয়ে থাকি। এইভাবে সবসময় মনে রাখবে যে তৎসম শব্দের ক্ষেত্রে 3টি সন্ধি প্রযোজ্য, কিন্তু বাংলা শব্দের ক্ষেত্রে বিসর্গ সন্ধিকে সাধারণত সন্ধি হিসেবে আমরা বিবেচনা করি না। এটি তোমার ভর্তি পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে তৎসম শব্দ সাধারণত কোন সন্ধিকে বিবেচনা করে যেটি বাংলা শব্দের সন্ধি করে না, তখন তোমার উত্তরটি হবে বিসর্গ সন্ধি। সেই ক্ষেত্রে যদি আমরা স্বরসন্ধি সম্পর্কে জানতে চাই, তৎসম শব্দের স্বরসন্ধির রূপগুলো কিরকম, সেগুলোর কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা করে যেতে চাই। স্বরসন্ধির ক্ষেত্রে প্রথম আলোচনা হচ্ছে তোমাকে অ যোগ অ সমান সমান হবে আ। এটির খুব ভালো একটা উদাহরণ হচ্ছে প্রাণাধিক। একটা একটু আনকমন শব্দ, কিন্তু সন্ধি বিচ্ছেদ করা খুব সহজ। আমাকে তোমরা জানাও যে প্রাণাধিক এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? আমাকে উত্তর দিয়ে জানাও। প্রাণ যোগ অধিক সমান সমান প্রাণাধিক। হ্যাঁ, তোমরা নিজেরাই জানিয়ে দিয়েছো। মোহনদাস প্রান্ত, মিথুন শবনম, তিথি সাইমা, অনেকেই জানাচ্ছ প্রাণ যোগ অধিক সমান সমান প্রাণাধিক। এইভাবে আমরা অ যোগ অ সমান সমান আ হতে দেখি, এবং একইভাবে আমরা আ যোগ আ সমান সমান পাই আ। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কিভাবে আ যোগ আ সমান সমান আ পাই? এইটার সবচেয়ে কমন উদাহরণটা হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম বিদ্যালয়, যেটি তোমরাও বারবার দেখাচ্ছিলে, এবং এই ক্ষেত্রে মহাশয় আরো একটা ভালো উদাহরণ। মহা যোগ আশয় সমান সমান মহাশয়। মহা যোগ আশয় সমান সমান মহাশয়। এভাবে আমরা আ যোগ আ সমান সমান পেতে পারি আ। এইভাবে আমরা সাধারণত তৎসম শব্দের সন্ধি করে থাকি, এবং তৎসম শব্দের সন্ধির মাধ্যমে আমরা বাংলার মূলত যে সংস্কৃত শব্দগুলো, সেই সংস্কৃত শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করে থাকি। তোমাদের কাছে আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আসছি এখনই, তবে তার আগে আরো একবার মনে করিয়ে দিই, আমরা আরো বেশ কিছু বিষয় পড়ানো বাকি রেখেছি, এবং সেই কারণে তোমার বন্ধুরা চাইলে এখনো আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই যে তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের কমেন্টে ট্যাগ করো, এবং ট্যাগ করে জানিয়ে দাও যে আজকের এই ক্লাসটা হচ্ছে। তোমরা ট্যাগ করে জানিয়ে দাও আজকের ক্লাসটি হচ্ছে, এবং আমরা চাই যে তোমার বন্ধু এবং তোমরা যারা এখনো ক্লাসটি করছো তারা সবাই আজকের এই ক্লাসে আমাদেরকে তোমাদের প্রশ্ন সম্পর্কে জানাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সন্ধি কোন কোন ধরনের ভাবে আসতে পারে সেগুলো আমরা যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করছি। তবে আমাদের আলোচনার বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাও, এবং নিজের প্রোফাইল থেকে আজকের এই ক্লাসটি সম্পর্কে শেয়ার করতে ভুলো না। এখন আমরা আরো কিছু সন্ধি নিয়ে আলোচনা করব। আমরা যেটি দেখতে পারি সেটি হচ্ছে অকার কিংবা আকার ধ্বনির পর, অ কিংবা আ ধ্বনির পর যদি এ বা ওই ধ্বনি পাই, তখন আমরা কি ধরনের আওয়াজ শুনতে পাই, অর্থাৎ কি ধরনের সন্ধিকৃত শব্দ আমরা পেতে পারি। একটা খুব
কমন উদাহরণ আমরা তোমাদের কাছে দিতে সদৈব। একটা কমন উদাহরণ হচ্ছে সদৈব। তোমরা কেউ কি আমাকে জানাতে পারো যে এই সদৈব এই কথাটার সন্ধি বিচ্ছেদ কি হবে? আমাদেরকে তোমরা জানাও যে সদৈব কথাটার সন্ধি বিচ্ছেদ কি হবে। কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। একজন আমাদেরকে উত্তর করেছে সদাযোগ ওইব না, মাসুদ রানা উত্তর করেছে সদাযোগ এব, মিজানুর রহমান আশিক সে উত্তর করেছে সদাযোগ এব। হ্যাঁ, যারা উত্তর করছো সদা যোগ এব তাদের উত্তর সঠিক হয়েছে। এটি ভর্তি পরীক্ষায় প্রায়শই আসে যে আ কিংবা অকার ধ্বনির পরে আমরা এইভাবে ও এ বা ওই ধ্বনি যদি রাখি তখন আমরা কি ধরনের রূপ দেখতে পাই, এবং সেই ক্ষেত্রে তোমার বলতে হবে আমরা সাধারণত ওই পেয়ে থাকি। এটির আরও উদাহরণ তোমরা নিজেরাও হয়তো জানো, তারপরেও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন মহা যোগ ঐশ্বর্য সমান সমান মহৈশ্বর্য। এইভাবে আমরা আ এবং ওই এই দুটো যুক্ত করে পেয়ে গেলাম একটা ওই ধ্বনি। সুতরাং এইভাবেই আমরা সাধারণত স্বরসন্ধির তৎসম যে নিয়মগুলো রয়েছে বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেগুলো সাধারণত ব্যবহার করে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের কাছে দেয়া প্রয়োজন, সেটি হচ্ছে অ কিংবা আকারের পর যদি রি থাকে, যদি রিকার থাকে, তখন সেই ক্ষেত্রে সাধারণত আমরা অর নামে একটা বাড়তি শব্দ পাই। এটা একটু ব্যতিক্রম। দেখো, অ কিংবা আয়ের সঙ্গে রি যুক্ত হয়ে আমরা অর পেয়েছি। এটা আমরা কিভাবে পেলাম সেটি আমাদেরকে তোমরা জানাবে। কেউ কি জানাতে পারো যে অ কিংবা আ ধ্বনির পর একটা রি ধ্বনির উদাহরণ? অ কিংবা আ যোগ রি এরকম দুটো ধ্বনির মিলন ঘটেছে কোথায়? আমাকে কেউ কি জানাতে পারো? আহা, ক্যাচ মিস হওয়ার জন্য মাসুদ রানা অনেক দুঃখ করছে, আমিও দুঃখ পেলাম। তোমাদের কাছ থেকে স্কোর জানতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। আশা করি ক্লাসটাও তোমরা ঠিক মতো করছো। একজন আমাদেরকে উদাহরণ দিচ্ছে, হ্যাঁ অনেকেই দিচ্ছে, দেবর্ষি, মহর্ষি এই ধরনের কিছু উদাহরণ আমরা পেয়েছি। একটা হচ্ছে দেব যোগ ঋষি, এরকম হলে আমরা সাধারণত পাই দেবর্ষি। আবার কখনো কখনো পাই তৃষ্ণা যোগ ঋত সমান সমান তৃষ্ণার্ত। খেয়াল করে দেখো, আমরা অ কিংবা আয়ের সঙ্গে রি যুক্ত হওয়ার পর অর পাওয়ার কথা বলেছিলাম, যেটি আমাদের প্রথম শব্দ দেবর্ষির ক্ষেত্রে খাটে। আবার যখন অ কিংবা আ যুক্ত হবে এবং রি যুক্ত হবে তার সাথে, তখন আমরা আরও কখনো কখনো পেতে পারি। অর্থাৎ এই যে তৃষ্ণার্ত শব্দটি রয়েছে, সেই তৃষ্ণার্ত শব্দটি এটির সঙ্গে সবচেয়ে বেশি কার্যকর উদাহরণ। আমরা তৃষ্ণার্ত, আরেকজন বলেছিল শীতার্ত, এরকমভাবে আমরা বেশ কিছু উদাহরণ পেতে পারি রি এর ব্যবহার স্বরধ্বনির সঙ্গে। এভাবে আমরা বিভিন্ন ধরনের স্বরসন্ধির উদাহরণ পেতে পারি। এবং এরপরে আমরা এখন ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। তবে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করার আগে
ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে যেগুলো প্রায় অনেক অধ্যায়ে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে নিপাত নিষিদ্ধ। আমরা এমন অনেক সমাস থাকতে দেখি যেই সমাসগুলো সাধারণত কোনো নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে আমরা নিপাতনের সিদ্ধ সমাস বলেছিলাম, নিত্য সমাস বলেছিলাম। আবার এখন আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করছি, যে সন্ধিগুলো কোনো ধরনের নিয়ম অনুসরণ করে না। আমরা যেরকমভাবে আলোচনা করে এতক্ষণ ধরে নিয়ম নির্ধারণ করেছি কতগুলো, কিছু কিছু সন্ধি আছে যেগুলো কোনো ধরনের নিয়ম অনুসরণ করে না, সেগুলোকে আমরা বলছি নিপাতনের সিদ্ধ সমাস। নিপাতনের সিদ্ধ সমাসের একটা ভালো উদাহরণ হচ্ছে কুল যোগ অটা। আমরা এখানে খেয়াল করো, একটা অধ্বনির সঙ্গে আরেকটা অধ্বনির মিলন ঘটিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমরা পাবো কুলোটা। যেটি আমাদের পাওয়ার কথা ছিল সেটি হচ্ছে কুলাটা, কিন্তু আমরা এটি পাই না। এই কারণে এটি কোনো ধরনের নিয়ম অনুসরণ করছে না, এই কারণে এটিকে আমরা বলছি নিপাত নিষিদ্ধ। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, যেমন প্র যোগ ঊর্ধ্ব। প্র যোগ ঊর্ধ্ব এটাকে আমরা বলি প্রৌঢ়। আমরা অ যোগ দীর্ঘ এই ধরনের কোন ধরনের যখন সমাস দেখতে পাই, তখন আমরা সাধারণত সেটাকে ওকার দিয়ে সন্ধি বিচ্ছেদ করি, কিন্তু এখানে প্রৌঢ় হচ্ছে না, হচ্ছে প্রৌঢ়। এরকম ভাবে যখন নিপাতনে সিদ্ধ একটা সন্ধি পাওয়া যায়, আমরা সেটি অনেক সময় ভর্তি পরীক্ষায় ফেস করতে পারি, এবং তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে অ যোগ অ সমান সমান আ, অ যোগ অ সমান সমান আ, এই নিয়মটি নিচের কোনটি অনুসরণ করেনি। এটি যেমন জিজ্ঞাসা করা হতে পারে, জিজ্ঞাসা করা হতে পারে এটিও, যে নিচের নিপাতনের সিদ্ধ সমাস কোনটি। তখন তোমাকে কুলোটা, প্রৌঢ়, অন্যান্য, মার্তণ্ড, শুদ্ধোদন এরকম বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদেরকে জানা থাকতে হবে। সুবাতা সেলিম রিয়া, সে বলছে মেডিকেল রেজাল্ট কেন দেয় না ভাই? সেটা আমরা বলতে পারছি না, তবে তোমাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে আপাতত হ্যাঁ, সেটি আমরা বলতে পারছি না যে মেডিকেল রেজাল্ট কেন দিচ্ছে না। তবে তুমি যদি একটু নেটে সার্চ করো, অনেকেই কিন্তু তোমার আশেপাশের মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে এবং তারা রেজাল্টটা পেয়ে গিয়েছে। হয়তো তুমি রেজাল্টটার খবর সম্পর্কে পুরোপুরি অবগত নও, একটু খেয়াল করে তারপর আমাদেরকে নিজের রেজাল্টটা জানাতে পারো। যদি ভালো কোনো সংবাদ থাকে, তোমাকে অনেক বেশি অভিনন্দন। আমরা পরবর্তী বিষয়ে প্রবেশ করব। পরবর্তী বিষয়টা হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির রূপগুলো কিরকম সেগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। প্রথমত বিসর্গ সন্ধির আমরা যেটি বলতে হয় সেটি হচ্ছে বিসর্গ সন্ধির রূপটি শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে দেখা যায়। বিসর্গ সন্ধির রূপ কেবলমাত্র আমরা সাধারণত সংস্কৃত শব্দের ক্ষেত্রে দেখা যায়, এবং সেই ক্ষেত্রে আমরা বিসর্গ সন্ধিকে দুটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে র জাত বিসর্গ, আরেকটা হচ্ছে স্বজাত বিসর্গ। র জাত এবং স্বজাত এই দুটো বিসর্গের মানেটা কি, এটি সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে কিছু উদাহরণ তোমাদের কাছ থেকে আমরা আদায় করে নিব। আমাকে কেউ কি জানাতে পারো মন যোগ রম এটির সন্ধিকৃত রূপটি কি? মন যোগ রম এটির সন্ধিকৃত রূপটি কি? সুলতানা কবির আমাদেরকে জানিয়েছে নির্ভয় একটা উত্তর হতে পারে। হ্যাঁ, খুব চমৎকার উত্তর। তবে আমরা এখানে উত্তরটি সবার আগে পেয়েছি রুহিয়া আশরাফিন তিয়ানার কাছ থেকে। হাসান সানি সেও বলছে যে আমরা এখানে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে মনোরম।
তো এটি তোমাদেরকে বলা হলো এই কারণে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিসর্গ রয়ে গিয়েছে শব্দটার যখন সন্ধি বিচ্ছেদ করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যখন এই বিসর্গটা উঠে গিয়ে আমরা একটা ও ধ্বনি পাচ্ছি, তখন আমরা বলি যে এখানে এক ধরনের বিসর্গ সন্ধি হয়েছে। এভাবে আমরা বিসর্গ ও স্বরের সন্ধি, বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি, এরকম বিভিন্ন ধরনের সন্ধি পেয়ে থাকি। আমরা যে মনোরম এটি দেখলাম, এটি বিসর্গ এবং ব্যঞ্জনের সন্ধির একটা চমৎকার উদাহরণ। তোমার পরীক্ষায় একটু ইনডিরেক্ট প্রশ্ন হতে পারে, তাই খেয়াল করে দেখবে যে উদাহরণ দিয়ে তুমি পুরো বিষয়টাকে মনে রাখতে পারছো কিনা। বিসর্গ এবং ব্যঞ্জন এটির উদাহরণ নিচের কোনটি, তোমাকে প্রশ্ন করা হবে এরকম। তখন যখন তুমি এরকম মনোযোগ রম, মনোরম এরকম একটা উদাহরণ পাবে, অথবা মনোযোগ হর, মনোহর, আমরা এরকম একটা উদাহরণ পেতে পারি, মনোযোগ হর সমান সমান মনোহর। এভাবে আমরা বিসর্গ সন্ধির আরো কিছু রূপ পেতে পারি। সুতরাং এইভাবে আমরা বিভিন্নভাবে বিসর্গ সন্ধিকে ফর্ম করতে পারি এবং বিসর্গ সন্ধির বিভিন্ন ধরনের রূপ পেতে পারি। কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ সম্পর্কে আমরা এখন জানব। বিশেষ ধরনের কিছু বিসর্গ সন্ধি রয়েছে, সেই বিশেষ ধরনের বিসর্গ সন্ধিগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমার পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হতে পারে যে বিশেষ নিয়মে বা বিশেষ ধরনের বিসর্গ সন্ধির উদাহরণ কোনগুলো। তোমার উত্তর হচ্ছে ভাস্কর, যেটি বলে ভা যোগ কর। এরকম ভাবে আমরা আরেকটা উদাহরণ পেতে পারি অহর্নিশ। আমাকে তোমরা কেউ কি বলতে পারো যে অহর্নিশ এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? তোমরা যারা আজকের এই ক্লাসটি করছো তাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশের চমৎকার খেলা রেখে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা খেলা রেখে বাংলাদেশ একটা লো স্কোরিং ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসেছে। এর পরেও তোমরা আজকের ক্লাসটি যে করছো সেটির জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করব যে তোমরা আমাদের উত্তরগুলোও দিবে। অনেকেই দিচ্ছ। মশিউর রহমান জারিফ আমাদেরকে বলেছে অহ যোগ নিশি, এটি হবে না, এটি হবে অহ যোগ নিশ। অহ যোগ নিশ, এটি হবে অহর্নিশ। আরেকটি উদাহরণ হবে অহ যোগ অহ, এটি সমান সমান কি হবে সেটি আমাদেরকে কেউ কি জানাতে পারো? অহ যোগ অহ, এটির উত্তর কি হতে পারে আমাদেরকে তোমরা জানাও। আমাদেরকে তোমরা জানাও। হ্যাঁ, হাসান সানি উত্তর দিয়েছে, মশিউর রহমান জারিফ উত্তর দিয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। অহ যোগ অহ সমান সমান হচ্ছে অহরহ। এইভাবে আমরা বিভিন্ন ধরনের বিশেষ নিয়মের সাধিত বিসর্গ সন্ধি পেতে পারি। তোমাদের জন্য এবার ছোট্ট কিছু কুইজ দিয়ে আমরা পুরো ক্লাসটার সমাপ্তি টানব, তারপর মজা করে সবাই মিলেই খেলা দেখতে পারবো। তবে তার আগে আমাকে জানিয়ে দিয়ে যাও যে কৃষ্টি এই শব্দটিকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি। কৃষ্টি এই শব্দটিকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি? কৃষ্টি যে শব্দটি এখানে লিখেছি, এটিকে আমরা কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে পারি? হ্যাঁ, হাসান সানি সবার আগে উত্তর দিয়েছে। আর কেউ কি উত্তর দিতে পারো?
তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কৃষ যোগ তি। এভাবে আমরা কৃষ যোগ তি যখন যুক্ত করলাম তখন আমরা পেলাম কৃষ্টি। তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটার নিয়মটা কি। এটার নিয়ম হচ্ছে যে আমরা যখন মূর্ধন্য স এরপরে যখন ত পাবো তখন আমরা এইভাবে শয়ট এরকম একটা রূপ সন্ধির ক্ষেত্রে পেয়ে যাব। এরকম ভাবে আমরা আরো কিছু উদাহরণ যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি। যেমন একটি হচ্ছে পর যোগ পর, এটি হচ্ছে পরস্পর। আমাকে কেউ কি জানাতে পারো যে এটি কোন ধরনের সমাস, কোন ধরনের সন্ধি? পরস্পর কোন প্রকারের সন্ধি? এটি একটু কঠিন, তবে আশা করব তোমরা অনেকেই পারবে। তোমাদের কাছে উত্তর আশা করছি। পর যোগ পর, পরস্পর, এটি কোন ধরনের সন্ধি? এটি খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। মশিউর রহমান জারিফ, তোমাকে অনেক ধন্যবাদ। হাসান সানি সে উত্তর দিয়েছে। মনে রাখতে হবে যে এইটা হচ্ছে নিপাতনের সিদ্ধ এক ধরনের সন্ধি। এরকম বেশ কিছু সন্ধি রয়েছে যেগুলো নিপাতনে সিদ্ধ, কিছু সন্ধি রয়েছে যেগুলো বিশেষ নিয়মে সাধিত। তোমাকে নিপাতনে সিদ্ধ এবং বিশেষ নিয়মে সাধিত দুই ধরনের সন্ধি খুব ভালো করে ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে। মনে রাখবে যে তোমার ভর্তি পরীক্ষায় সাধারণত নিপাতনের সিদ্ধ এবং বিশেষ নিয়মে সাধিত যেই সন্ধিগুলো রয়েছে সেগুলোর উদাহরণ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, এবং একই সঙ্গে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি কিংবা বিসর্গ সন্ধির যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর দ্বারা সাধিত সন্ধিগুলো কি সেগুলো উদাহরণ জানতে চাওয়া হবে, এবং সেক্ষেত্রে যে সর্বাপেক্ষা সঠিক বা যেটি সম্পূর্ণভাবেই সঠিক সেই উদাহরণটি তোমাকে বেছে নিতে হবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা চাই তোমরা পরের ক্লাসটিতে আরো অংশগ্রহণ করো। আজকের ক্লাসটিতে যারা ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। খেলার পরেও আজকে আমাদের ক্লাসটা তোমরা করেছো। যারা আমাকে এখন একেবারেই সহ্য করতে পারছো না তাদের জন্যই চলে যাচ্ছি, তবে আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাহিয়ান।